Okay, so we will be talk about the analytical study in this video. Okay, so analytical study তে আমরা already descriptive study তে FD পড়ে এলাম, তাই না? So what is FD? Fixed deposit. Already we have discussed in the previous video, that is formulation. What formulation? Hypothesis formulation. So hypothesis formulation আমরা করব কোথায়? না descriptive study তে। whereas যে ফর্মুলেশনটা আমি করলাম ডেসক্রিপটিভ স্টাডিতে, সরি দ্যাট ইজ ডেসক্রিপটিভ হবে এখানে, ইটস ওকে, যে ফর্মুলেশনটা আমি হাইপোথিসিসের করলাম সেটাই আমি কি করব, টেস্ট করব। সেই টেস্টটা কোথায় করব? অ্যানালিটিক্যাল স্টাডিতে করব। অ্যান্ড দ্য মিনোমিক্স অলসো TA or AT, whatever it is, এটাকে তোরা মিনোমিক হিসাবে মনে রাখবি, ডেফিনেটলি মনে রাখবি, দ্যাট ইজ TA or AT, মানে A for analytical, T for test. Test what? Test hypothesis. Okay, so the main thing in the analytical study is এই স্টাডিটা করাই হয় যে আমার কোনো একটা পার্টিকুলার ডিজিজকে নিয়ে স্টাডি, আমি বলেইছি এপিডেমিওলজিক্যাল স্টাডি মানেই তাই। তো সেই পার্টিকুলার একটা যে ডিজিজকে আমি বলছি, যে ডিজিজকে নিয়ে আমি স্টাডি করছি, তার এক্সপোজার অ্যান্ড আউটকাম এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, অথবা কোনো রিলেশনশিপ, মানে এটার সাথে এক্সপোজারের সাথে আউটকামের কোনো রিলেশনশিপ আছে কিনা, এই আনসারটা উই উইল গেট from this type of study that is known as analytical study. I guess I am very much clear about this, যে আমার এক্সপোজারের সাথে আউটকামের is there any type of association or is there any type of relationship between the exposure and outcome? Say for example, we can just say as an exposure, sorry, as an exposure, we can say this is exposure, okay, and this is outcome. Exposure we can say smoking, and outcome we can say lung cancer. Okay, so আমরা এটাকে এস্টাবলিশ করব যে আমার এই স্মোকিং এর সাথে, স্মোকিং একটা আমার ভেরিয়েবল অ্যান্ড লাং ক্যান্সার আমার একটা ভেরিয়েবল, এই স্মোকিং এর সাথে লাং ক্যান্সারের এদিকে কি আমি অ্যারোটা দিতে পারি? এদের মধ্যে কি কোনো রিলেশনশিপ আছে, কোনো কি অ্যাসোসিয়েশন আছে? এই অ্যাসোসিয়েশন অথবা রিলেশনশিপকে খুঁজে বার করতে হবে, কার সাথে কার? এই আউটকামের সাথে এক্সপোজারের, কার? এই পার্টিকুলার ডিজিজের। এই আনসারটা যে স্টাডির মাধ্যমে we will get, that particular study is actually known as the analytical study. Here we can see that measure করছে কি association between the exposure and outcome. Okay, and this is test করে, analytical study actually test hypothesis কে টেস্ট করছে about what? না about exposure and outcome relationships. আবারও বলছি, EXP, exposure and outcome, এই দুটোর মধ্যে আমার কোনো কানেকশন বিল্ড আপ হতে পারে কিনা, রিলেশনশিপ বিল্ড আপ হতে পারে কিনা, সেটাকে সেই কোয়েশ্চেন মার্কতে যে স্টাডি আমার আনসার করবে, that particular study is known as analytical study. So আচ্ছা, here one thing that is, এখানে আমার একটা কম্পেয়ার গ্রুপ থাকবে, কম্পারিজন গ্রুপ, এই যে ইনক্লুড আ কম্পারিজন গ্রুপ, এই কম্পারিজন গ্রুপটা থাকবে। আমরা কেস কন্ট্রোল স্টাডি পড়বো, এই কম্পারিজন গ্রুপটা বেসিক্যালি এটা বলা হয় হচ্ছে কন্ট্রোল গ্রুপ। কম্পারিজন গ্রুপ বলতে এখানে কন্ট্রোল গ্রুপকেই বলা হয়ে থাকে। কম্পেয়ার এই কারণেই করা হয় কারণ আমরা তো একটা জিনিসের সাথে আরেকটা কম্পেয়ার করবো, অ্যাসোসিয়েশন কোনো এক্সপোজারের সাথে আমার আউটকামের অ্যাসোসিয়েশন আছে কিনা সেটাকে জানার জন্য আমরা কম্পেয়ার করব। উই উইল বি ডিসকাসড অ্যাবাউট ইন ডিটেলস ইন দিস in case of case control study. So next that is the etiological study, okay, are performed to test the specific hypothesis. আবারও বলছি FD, যে হাইপোথিসিসটা আমার অলরেডি ফর্মুলেশন আছে, যেটা আমার অলরেডি ফর্মুলেট হয়ে গেছে, সেই ফর্মুলেটেড হাইপোথিসিসটাকেই আমি টেস্ট করব, দ্যাট ইজ TA। কোথায় করব? অ্যানালিটিক্যাল স্টাডিতে করব। এটাই হলো আমার অ্যানালিটিক্যাল স্টাডির মেইন ফিচার্স, দ্য মেইন অ্যাডভান্টেজ, যে আমি টেস্ট করব। ওকে,
সো এই যে আমি টেস্টটা করব অ্যানালিটিক্যাল স্টাডিতে, যেটা এতক্ষণ ধরে আমরা বলে আছি যে টেস্ট টেস্ট টেস্ট, এই টেস্টটা করার আমার দুটো ওয়ে আউট আছে। একটা হচ্ছে আমার কেস কন্ট্রোল স্টাডি, আর একটা হচ্ছে আমার কোহর্ট স্টাডি। সো হোয়াট আর দোজ? উই উইল বি টক অ্যাবাউট first about the case control study. Now what is case control study? First of all মনে রাখতে হবে যে কেস কন্ট্রোল স্টাডির অনেকগুলো নাম আছে। একে আমরা ব্যাকওয়ার্ড স্টাডি বলতে পারি। ওকে, ইট ক্যান বি অলসো সেড ব্যাকওয়ার্ড স্টাডি, or else it also can be said as retrospective study, retrospective study or backward study or case control study. Because why? Because এখানে একটা কেস নেওয়া হয়, একটা কন্ট্রোলস নেওয়া হয়। The thing is here we can see case হচ্ছে আমার ডিজিজ পপুলেশন আর কন্ট্রোলস হচ্ছে আমার নন ডিজিজ পপুলেশন। Here we can also use a mnemonic। এখানে একটা mnemonic হিসেবে আমরা কি মনে রাখতে পারি? that is কন্ট্রোলের এক n আছে, আর এই n কন্ট্রোলের n, আর নন ডিজিজ যারা তার ক্ষেত্রেও n আছে, বাট কেসেসে কোনো n নেই, ডিজিজের মধ্যেও কোনো n নেই। সো এটা আমরা এভাবে মনে রাখতে পারি। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ছোট একটা ট্রিক্স হিসাবে আমি বলছি, দ্যাট ইজ কন্ট্রোলের ক্ষেত্রে n আছে, তো এখানেও নন ডিজিজ, কন্ট্রোল যারা তারা হচ্ছে আমার ডিজিজ যাদের নেই তাদেরকে আমি নেব, আর কেস হচ্ছে যাদের ডিজিজ আছে তাদেরকে আমি নেব। সো নাও আমি বলছি ব্যাকওয়ার্ডে স্টাডি হবে। আমি একটু দেখে নিই, হ্যাঁ এখানে একটা আছে, ব্যাকওয়ার্ডে স্টাডি হবে। দ্যাট স্টাডি বিগিনস হিয়ার, তার মানে এটা আমার প্রেজেন্ট কন্ডিশন। সে আমি এখন 2023-এ দাঁড়িয়ে আছি, আমি 2023-এ আমার স্টাডিটা শুরু করছি, এটা হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে আমার 2023, এখানে আমি দাঁড়িয়ে স্টাডিটা শুরু করছি। স্টাডি আমি শুরু যেখানে করছি তখন আমার স্টাডি পপুলেশনটা, যখন কেস কন্ট্রোল স্টাডি আমি করছি সেখানে পার্টিকুলার কোনো ডিজিজকে নিয়ে আমি স্টাডি করছি। সেই ডিজিজের মধ্যে আমি একটা গ্রুপকে বাছবো যেখানে আমার ডিজিজ থাকবে, সে আমি ডায়াবেটিসকে নিয়ে করছি। সো এমন কয়েকজনকে আমি সিলেক্ট করব পপুলেশনের মধ্যে যাদের মধ্যে আমার কেস থাকবে, মানে ডিজিজ থাকবে। যারা আমার ডিজিজ থাকবে তাদেরকে আমি বলছি কেসেস। অ্যান্ড আরেকটা হচ্ছে আমার কন্ট্রোল, যাদের মধ্যে কোনো রকম কোনো ডিজিজ থাকবে না। দিস কন্ট্রোল, এই কন্ট্রোল গ্রুপটাকে নেওয়াই হয় হচ্ছে অ্যাজ আ কম্প্যারিজন গ্রুপ। ওকে, দিস ইজ দ্য কম্প্যারিজন গ্রুপ। গ্রুপটাকে কেন কন্ট্রোলকে নেওয়া হচ্ছে? বিকজ আমার তো কেসের মধ্যে অলরেডি ডিজিজ আছে, কেসের মধ্যে আমার অলরেডি ডিজিজ আছে। সো এইটার মানে আমি যদি নর্মাল জিনিসটা কি সেটা যদি না জানতে পারি তাহলে আমার ডিজিজ ওই কারণেই পার্টিকুলারলি একটা ডিজিজ হচ্ছে সেটা আমি ভালোভাবে এস্টাবলিশ করতে পারবো না। সো ফর দ্যাট we have to have the comparison group, and the comparison group is what? That is control. Control is that group of population which is free of any type of disease. এবার আমি তাদের পাস্ট রেকর্ডগুলো চেক করব যে তাদের মধ্যে কোনো ফ্যাক্টরস, যে ফ্যাক্টরসগুলোকে আমি ভাবছি, সে ডায়াবেটিসই যদি আমি নিই তাদের ক্ষেত্রে তারা এক্সেস কার্বোহাইড্রেট কোনোভাবে কনজিউম করতো কিনা, কোনোভাবে সিডেন্টারি লাইফস্টাইল কনজিউম করতো কিনা, জেনেটিক্যালি কারোর তাদের মধ্যে আবার কোনো ডায়াবেটিসের পেশেন্টস আছে কিনা, বা এক্সারসাইজ কিরকম করতো, বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কনজাম্পশন কতটা ছিল, সিম্পল সুগারের কনজাম্পশন কিরকম ছিল, লাইফস্টাইল কিরকম ছিল। সো ইটস অল অ্যাবাউট দ্য পাস্ট মেথডস, মানে পাস্ট আমার ইনফরমেশনস গুলো উই শুড বি কালেক্ট। ওকে, সো ইন দিস কেস আমি কি করছি, আমি কিন্তু 2023-এ দাঁড়িয়ে আছি। ওকে, এবার সেখান থেকে আমি 2013-তে যে কেস বা কন্ট্রোলের যাদেরকে আমি নিয়েছি তাদের 2013-তে বা তারও আগে 10-20 বছর আগে বা 2003-এ কিরকম স্টাইল ছিল আমি সেইগুলোকে জানছি, যে এরকম এরকম টাইমে আপনারা কি এরকম এরকম করেছেন, বা তাদের কোনো যদি মেডিকেল রিপোর্টস থেকে থাকে তো আমরা সেগুলোকে চেক করছি। সো এক্ষেত্রে ইন কেস অফ কেস কন্ট্রোল স্টাডি, এখানে লেখা জায়গা নেই, সো উই শুড গো। এক্ষেত্রে আমরা যেটা করব, এই যে এটা আমার কেসেস, কেসেসের মধ্যে আমার কি আছে, ডিজিজ আছে।
আর এখানে আমার নো ডিজিজ। ওকে, নো ডিজিজ। তো এই যে ডিজিজ আছে যাদের, তারা হচ্ছে কারো কেউ কেউ এক্সপোজ, কেউ কেউ আনএক্সপোজ, এইগুলো যে জিজ্ঞাসা করব, এই জায়গাগুলোই আমরা পাস্ট রেকর্ডস থেকে জানতে পারবো। অ্যান্ড ফর দ্যাট এটাকে কি বলা হয়, এখানে কিন্তু মেইন জিনিস হচ্ছে একটা মাথায় রাখার, দ্যাট ইজ ডিজিজ or effect we can say have already occurred. ওকে, এটা একটা ইম্পর্টেন্ট থিং, খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ডিজিজ বা এফেক্ট দুটোই আমার হয়ে গেছে। সো আমরা এদিক থেকে এদিকে আসব, এফেক্ট হয়ে গেছে, এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, এফেক্ট থেকে আমরা জানতে চেষ্টা করছি এই এফেক্টের আমার কজেসটা কি হতে পারে। এফেক্টটা আমরা জানতে পেরে গেছি, মানে আমার ডায়াবেটিস মেলাইটাস অলরেডি হয়ে গেছে, কারণ উইথ ডিজিজকে নিয়ে আমরা কাজ করছি, কেস যাদের আছে, তো তাদের আমি পাস্ট রেকর্ডস গুলোকে দিয়ে দেখবো যে কজটা কি এটা হতে পারে। তাহলে কি এক্সপোজার ইজ ডান, এক্ষেত্রে আমরা যদি দেখি দেন উই ক্যান সি যে এক্সপোজার কিন্তু আমার হয়ে গেছে। সরি, ইটস দ্যাট আউটকাম ইজ অলরেডি ডান, আউটকাম আমার চলে এসছে, আউটকাম হচ্ছে আমার এটা, যেটা আমার এই যে ডায়াবেটিস মেলাইটাস। বাট এই আউটকামের জন্য যে এক্সপোজার গুলো হওয়ার দরকার ছিল, যেটা আমি ভাবছি যে এই কারণে হয়তো হতে পারে, সেই এক্সপোজারটা কি হয়েছে, এটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে, রিলেশনশিপ খুঁজছি। সো বাট সেটা কিভাবে রিলেশনশিপটা খুঁজছি, এফেক্ট হয়ে গেছে কজের দিকে, আমি এখন দাঁড়িয়ে আছি, প্রেজেন্টে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে পাস্টে গিয়ে আমি খুঁজছি তার কজটাকে বের করার চেষ্টা করছি যে এটা কি কজ হতে পারে। That is why it is known as retrospective study or the backward study, which is actually the case control study. So we will be moved to the next slide, which is about the procedures of the case control study. Procedures here, first of all we have to select the cases means with disease, যাদের ডিজিজ আছে এরকম কিছু আমি কেসেস নেব, যেখানে ইনসিডেন্ট অনলি দ্য নিউ কেসেস, এই ধরনের কিছু আমরা পপুলেশনকে আমরা সিলেক্ট করব। নেক্সট কামিং টু দ্য কন্ট্রোল যাদের কিনা আমার কোনো ডিজিজ নেই, এটা হচ্ছে আমার ফ্রি অফ ডিজিজ যাদের আছে তাদেরকে আমি নেব, যেখানে কি হিসাবে কাজ করবে, সেটা কম্পারিজন গ্রুপ হিসাবে কাজ করবে। বাট এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাচিং কাদের মধ্যে করব, ম্যাচিং আমি করব কেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে। কেন ম্যাচিং করব, the first question will be in your mind that case and control এর মধ্যে ম্যাচিং কি করে হবে, এখানে তো একটাতে ডিজিজ আছে আর একটাতে ডিজিজ নেই। বাট কেস অ্যান্ড কন্ট্রোল এই দুটোতে এখানে ডিজিজ প্রেজেন্ট আছে আর এখানে ডিজিজ নেই, এই পার্টিকুলার অপশনটা ছাড়া বাদ বাকি যা আছে সব কিছু শুড বি অর মাস্ট বি সিমিলার, সে লাইক এজ, সে সেক্স, সে সোসাইটাল স্টেটাস, ওকে, যা আছে এখানে যা এখানেও তাই হতে হবে। এখানে যদি আমি 50 to 55 ইয়ার্স ওল্ডদেরকে নিই আর এখানে যদি আমি 30 to 35 ইয়ার্স ওল্ডদেরকে নিই, তাহলে এই মানে স্টাডিটা উইল নট বি দ্যাট মাচ এফেক্টিভ, আমরা কোনো রিলেশনশিপ প্রপারলি এস্টাবলিশ করতে পারবো না। সো এখানে আমার যা এজ থাকতে হবে এখানেও তাই এজ থাকতে হবে, এখানে যা সেক্স থাকতে হবে, এরকম করে যে কটা ফ্যাক্টর আমার মেনটেন করার সব কটা ফ্যাক্টরকে আমাকে মেনটেন করে রাখতে হবে। এই যে এখানে আছে এজ, সেক্স, সোসাইটাল স্ট্যাটাস, অকুপেশন এটসেট্রা, এগুলোকে আমরা ম্যাচ করব। সো ফার্স্ট আমরা কেস সিলেক্ট করছি, দেন কন্ট্রোল, দেন আমি ম্যাচ করে দেখে নিচ্ছি যে শুধু ডিজিজের একজনের ডিজিজ আছে একজনের ডিজিজ নেই, এছাড়া যেন প্রত্যেকের বাকি ফ্যাক্টরসগুলো মাস্ট বি সেম। দেন আমরা মেজার করব হচ্ছে এক্সপোজারটা, কারা ও এক্সপোজার করেছিল, যেটা আমরা অ্যাকচুয়ালি কি করছি এখানে এই যে এক্সপোজারটাকে মেজার করছি তার মানেই অ্যাকচুয়ালি এফেক্ট থেকে কজের দিকে আসার চেষ্টা করছি। কিভাবে, ইন্টারভিউ নিচ্ছি, কোয়েশ্চেনারিজ করছি,
স্টাডি করছি পাস্ট রেকর্ড, মেডিকেল হিস্ট্রি এটসেট্রা, এই ধরনের মানে যারা আমার কেসেস বা কন্ট্রোলস যারা আছে তাদের দুজনকেই আমি জিজ্ঞেস করছি, যে যাদের ডিজিজ হয়নি তাদেরকেও, যাদের ডিজিজ হয়েছে তাদেরকেও, যে আপনারা কি এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিরকম খেতেন, সিম্পল সুগার কিরকম খেতেন, লাইফস্টাইল কেমন ছিল, অ্যান্ড অল অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, সো আমরা পাস্টের রেকর্ডসগুলো নিচ্ছি, নিয়ে এবার আমরা সেইগুলোকে নেওয়ার পর একটা অ্যানালিসিস করব, অ্যান্ড ফ্রম দ্যাট অ্যানালিসিস আমরা হাইপোথিসিসকে কি করতে পারবো, আলটিমেটলি টেস্ট করতে পারবো, যেটা আমি ফর্মুলেট করেছিলাম সেটাকে আমি টেস্ট করতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ওয়ান থিং, যে মানে ওয়ান টাইপ অফ স্টাডি in the analytical study is case control study. Next, coming to the cohort study. So cohort study is all about prospective study. It's also known as prospective study, but এটার retrospective ও অনেক সময় হতে পারে। বলে রাখি যে retrospective study ও হতে পারে and combination study ও হতে পারে। So what about the cohort study? First of all, the thing is, the cohort means the same characteristics আছে এরকম একটা গ্রুপ, যে গ্রুপের আমার পুরো সমস্ত কিছু সেম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে কোহর্টের ক্ষেত্রে। অ্যান্ড ফার্স্ট অফ অল, কোহর্টের ক্ষেত্রে যখনই আমরা প্রসপেক্টিভ স্টাডি করি, প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি যখন করি, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্রি অফ ডিজিজ হয়। বাট ফ্রি অফ ডিজিজ যখন আমরা প্রসপেক্টিভ স্টাডি করছি তখন ডান। বেশিরভাগ ক্ষেত্রে বা যখন আমরা প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি করি তখনই সেখানে কোনো রকম কোনো ডিজিজ প্রেজেন্ট থাকে না। এক্ষেত্রে কি মানে দেখা হয়, এক্ষেত্রে ফলো আপ করা হয়। দ্য মেইন থিং ইজ ফলো আপ। ইন কেস অফ ফলো আপ ইজ দ্য কি টার্মিনোলজি ইন কেস অফ cohort study, the main thing in the cohort study, okay? follow up করা মানে হচ্ছে পার্টিকুলার কোনো পপুলেশনকে আমি নিয়েছি, তার হয়তো কিছু কজেস গুলো রয়েছে বাট আউটকাম কিন্তু এখনো হয়নি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যেহেতু কোহর্ট স্টাডির ক্ষেত্রে সেখানে এখনো পর্যন্ত আউটকাম আমার আসেনি, especially in case of prospective study. I again repeat that cohort study may be of 3 types here also. Yes, that is okay. Types of cohort study, that may be prospective cohort study, retrospective cohort study, and restricted exposures. So prospective যেটা concurrent cohort study, সেটা আমার পুরোপুরি ভাবেই আউটকামটা তখনও হয় না। সো কজেস বা আমার এক্সপোজার হয়তো হয়ে গেছে, বাট সেখান থেকে আউটকামটা ডেভেলপ করবে কিনা সেটা যখন আমরা খুঁজি, সেটার জন্য যে স্টাডিটা করা হয় দ্যাট ইজ হচ্ছে আমার প্রসপেক্টিভ স্টাডি। এই যে দ্যাটস দ্য মেইন থিং, কোহর্ট স্টাডি এটাই দ্য মেইন থিং, যে এক্সপোজার অলরেডি ডান, বাট ডিজিজ কি হবে, ডিজিজ যদি হয় তাহলে আমরা একটা অ্যাসোসিয়েশন বিল্ড আপ করতে পারবো। সো এক্সপোজার থেকে আমার ডিজিজের দিকে যাচ্ছে, মানে অলরেডি আমার ডিজিজ আছে, ইটস নট লাইক দ্যাট, ওকে? বাট ইন কেস অফ রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি আমাদের কিন্তু ডিজিজটা থেকে থাকে যদি রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি করি তাহলেই, ওকে? সো দ্যাটস দ্য থিং, দ্য স্টাডি প্রসিডস ফ্রম কজ টু এফেক্টস। আবারও বলছি যে কজ থেকে এফেক্টসে যায়, দ্য এফেক্ট দ্যাট ইজ নোন অ্যাজ আউটকামটাই আমার ডিজিজ, অ্যান্ড কজ যেটা সেটাই হচ্ছে আমার এক্সপোজার, ওকে? সো এটা আমরা ইনভেস্টিগেট করব, অ্যান্ড দ্যাটস দ্য থিং, যে কোহর্ট স্টাডির ক্ষেত্রে here is the exposed group and that is the unexposed group, একে আমরা ফলো আপ করব। সে আমি 2023 এ এদেরকে নিয়েছি, 2023 থেকে আমি মোটামুটি এই যে ফলো আপটা করছি, আমি এই তাদের কি ডিজিজ হচ্ছে নাকি ডিজিজ হচ্ছে না, এটা আমি 2026 বা
সে 2028 গিয়ে আমি দেখব যে এদের কি ডিজিজ ডেভেলপ করছে নাকি ডিজিজ ডেভেলপ করছে না। এই যে ইনভেস্টিগেটর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মানে ইনভেস্টিগেটর মিন্স যে অ্যাকচুয়ালি এপিডেমিওলজিস্ট, সো সে আমার এই জায়গাটা ফলো আপ করবে। কোহর্ট স্টাডির মেন কথাই হচ্ছে ফলো আপ করা, ফলো আপ করা প্রেজেন্ট থেকে ফিউচারে। ওকে, প্রেজেন্ট থেকে ফিউচারে যখন আমার প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি হয় সেক্ষেত্রে জায়গাটা হচ্ছে আমি ফলো আপ করছি যে 2023-এ ইটস ইটস 2023 দ্যাট উই ক্যান সে যে এই যারা এক্সপোজড গ্রুপ রয়েছে ধরে নিলাম তারা স্মোক করছে, স্মোকিং এদের পজিটিভ ফ্যাক্টরস রয়েছে মানে এক্সপোজার রয়েছে। এবার 2030-এ গিয়ে আমি দেখছি এদের মধ্যে লাং ক্যান্সার ডেভেলপ করছে কি করছে না, যদি করে তাহলে ডিজিজ, যদি না করে তাহলে নন ডিজিজ। ঠিক সেম ভাবে এরা হয়তো নো স্মোকিং, এরা কিন্তু স্মোক কোনোভাবে করছে না, বাট তবুও কি এদের লাং ক্যান্সার ডেভেলপ করছে নাকি ডেভেলপ করছে না, দ্যাটস দ্য কোহর্ট স্টাডি। তাহলে এক্ষেত্রে দুজনেরই এক্সপোজার, ডিজিজ এখনো হয়নি, ডিজিজ হবে কি হবে না সেটাই আমরা দেখব। যদি হয় তাহলে আমরা এস্টাবলিশ করতে পারবো যে হ্যাঁ স্মোকিং যেটা সেই স্মোকিং এর সাথে আমার লাং ক্যান্সারের একটা রিলেশনশিপ আছে, বাট দেয়ার ইজ আ ভেরি মাচ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য স্মোকিং অ্যান্ড দ্য লাং ক্যান্সার। সো এইভাবে আমরা কোহর্ট স্টাডিকে এস্টাবলিশ করি। এক্ষেত্রে টাইপ অফ কোহর্ট স্টাডি আছে, এখানে একটা প্রসপেক্টিভ স্টাডি and steps of cohort study. Now coming to the steps of cohort study, প্রথমত আমাকে স্টাডি পপুলেশনকে সিলেক্ট করতে হবে, দেন ডেটা কতটা এক্সপোজ করেছে, মানে আমি যেহেতু এক্সপোজার থেকেই আউটকামের দিকে এগোবো, সো আউটকামের তো ডেটাটা আমার খুব একটা থাকবে না, আমার কাছে এক্সপোজারের ডেটা থাকবে। সো ডেটা আমাকে কালেক্ট করতে হবে যে এক্সপোজার কতটা হয়েছে, দেন আমি কম্পারিজন গ্রুপ সিলেক্ট করব। কম্পারিজন গ্রুপ মানে যেখানে আমার নন এক্সপোজড, ওখানে কি ছিল নন ডিজিজড, এক্ষেত্রে কম্পারিজন গ্রুপ কে হবে না নন এক্সপোজড, যারা স্মোকিং করে না। ওকে, দেন আমি ফলো আপ করছি যে এক্সপোজডও আছে আমার কাছে, নন এক্সপোজডও আছে আমার কাছে, দেন এটা আমার 2023, এটাও আমার 2023, দেন এক্সপোজ করার পর মোটামুটি 2030-এ গিয়ে আমি এই ফলো আপটা, এই যে এখানে আমি বারবার করে দেখছি সেটাকেই বলা হচ্ছে ফলো আপ করা। এই ফলো আপটা করে আমি 2030-এ গিয়ে অ্যানালাইসিস করব যে ডিজিজ হলো নাকি হলো না, অ্যান্ড উই উইল বি অ্যানালাইজড যে অ্যাসোসিয়েশন কোনো আছে নাকি নেই। Here there is also a slide like prospective and retrospective study, cohort study টা দেওয়া আছে। prospective study I guess that's the main structure. Here is my population. Okay, population এ দেখ আমার cohort 1 and cohort 2, সে cohort 1 হচ্ছে আমার যারা এক্সপোজ করেছে, দ্যাট মিন্স আমি ধরে নিচ্ছি এরা স্মোকিং করেছে। ওকে, অ্যান্ড এক্ষেত্রে যারা নন এক্সপোজার দেন এরা স্মোকিং করেনি। তাহলে দেখা যাচ্ছে আউটকামে এসে স্মোকিং করেছে, স্মোকিং এখানে 3 2 5 6 জন, এখানে আমার 6 জন আছে, এখানেও আমার 6 জন আছে, যারা এক্সপোজ করেছিল তারাও আমার 6 জন, যারা এক্সপোজ করেনি নো স্মোকিং তারাও কিন্তু আমার 6 জন। এখানে 6 জনের মধ্যেই দেখা যাচ্ছে 4 জনের আমার লাং ক্যান্সার হয়েছে। ওকে, 4 জনের দেখা যাচ্ছে আমার লাং ক্যান্সার হয়েছে, whereas যারা এক্সপোজ করেনি তাদের মধ্যে দেখা যাচ্ছে 2 জনের লাং ক্যান্সার হয়েছে। কতজনের? 2 জনের আমার লাং ক্যান্সার হয়েছে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা এস্টাবলিশ করতে পারি যে যারা স্মোক করেছে তাদের মধ্যে থেকে 6 জন নিয়েছিলাম, তার থেকে 4 জনেরই হয়েছে, বাট যারা স্মোক করে না তাদেরকে আমি 6 জন নিয়েছিলাম, বাট হয়েছে কতজনের? 2 জনের। তাহলে এটা আমার কম, এটা আমার বেশি। তাহলে খুব ভালোভাবেই we can establish that smoking can be associated with the lung cancer. এইভাবেই একটা কোহর্ট স্টাডি করা হয়ে থাকে in case of prospective cohort study. Now there is also another type of cohort study that is known as retrospective cohort study. As we know that retro that means historical, the retro that means historical, or we can say that is before study, আগে হয়ে গেছে এরকম।
সো এক্ষেত্রে এক্সপোজার হয়ে আমার নেক্সট কি হবে, রেট্রোস্পেক্টিভের ক্ষেত্রে অলরেডি ডিজিজ হয়ে গেছে, এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমার ডিজিজ হবে কিনা সেখানে আছে, এখানে আমার ডিজিজটা আছে ধরে নেওয়া যাচ্ছে, বা নেই, আছে বা নেই অলরেডি। এবার অলরেডি ডিজিজ যদি থেকে থাকে, তার এক্সপোজার 10 থেকে 20 বছর আগে ছিল কি ছিল না। ইটস লাইক দ্যাট, যে আমার স্টাডিটা এখান থেকে শুরু হচ্ছে, যে আমার আদৌ এক্সপোজার করেছিল কি করেনি, যেহেতু আমি বাট কোহর্টের ওই যে এক্সপোজারকে নিয়েই আমি কথা বলছি, এটা রেট্রোস্পেক্টিভ মানে কেস কন্ট্রোলে যাবে না, কারণ ডিজিজ নন ডিজিজকে নিচ্ছি না, এক্সপোজার নন এক্সপোজারকে নিচ্ছি, দ্যাটস দ্য মেন ডিফারেন্স, এক্সপোজার আর নন এক্সপোজারকে নিচ্ছি। So that's all about the prospective and I don't think so. Oh, there is the difference. Here is the difference of case control and cohort. Case control এ outcome already আমার আছে, কেস কন্ট্রোলে অলরেডি আমার আউটকাম থেকে থাকে, তো আউটকাম থেকে আমার এক্সপোজড হয়েছিল কিনা সেটা দেখবো, মানে আউটকাম ডিজিজ অলরেডি আছে, যাদের ডিজিজ আছে, আউটকাম মানে ডিজিজ আছে। কন্ট্রোল মানে আমরা পড়েইছিলাম যেখানে নন ডিজিজ মানে যেখানে কোনো ডিজিজ নেই, তারাও কি এক্সপোজ করেছিল সেখান থেকে আমি জানবো। আর কোহর্টে কি এক্সপোজ তো করেই গেছে, সেটা আমরা জানি যে এখানে এক্সপোজ করে গেছে, আউটকাম কি ডিজিজ কি আদৌ হবে 2030-এ, লাং ক্যান্সার কি হবে 2023-এ, সে স্মোক করছে, তাহলে কি এটা হবে? আর এক্ষেত্রে স্মোক করছে না, whereas outcome মানে এলসি কি 2030-এ তবুও ডেভেলপ করবে। That's the main difference about between the case control and cohort, and this is exactly we can make a mnemonic also, that is here is EC and COC. What is that? একটা মেনোমিক শর্ট ট্রিক্স উই ক্যান ইউজ, যে ই হচ্ছে আমার এক্সপোজার অ্যান্ড একটাই সি, দ্যাট মিনস কেস, সরি দ্যাট মিনস কোহর্ট। ওকে, সো তাহলে এক্সপোজার কোহর্ট ই সি, এটা একটা মেনোমিক হয়ে গেল। অ্যান্ড দ্য নেক্সট স্ট্র্যাটেজি ইজ সিওসি, সি একটা কেস, সি একটা কন্ট্রোল, and O for definitely outcome. আমরা যদি এইটুকুনিকেও মাথায় রাখতে পারি যে আউটকামটা হয়ে যায়, কেস কন্ট্রোলে আমার আউটকাম চলে আসে, আউটকাম মানেই ডিজিজ, তো তাহলে আমরা সেটা ব্যাকওয়ার্ড স্টাডি করব। ওকে, আর এক্সপোজার মানেই হচ্ছে যেখানে পজিটিভ ফ্যাক্টরস এখনো আউটকাম আসেনি, সেটা হচ্ছে ইসি। সো ইটস অল ফর দ্য কেস কন্ট্রোল অ্যান্ড কোহর্ট স্টাডি। এইভাবেই আমার কোনো একটা অ্যানালিটিক্যাল স্টাডি করা হয়ে থাকে, অ্যানালিটিক্যালের মধ্যে এই দুটো স্টাডিই পড়ে, এই দুটো স্টাডির মধ্যে দিয়ে দুটো ভাবে আমরা স্টাডি করতে পারি, করে আমরা দেখি যে কোনো একটা ফ্যাক্টরের সাথে কোনো ডিজিজের রিলেশনশিপ আছে কিনা বা অ্যাসোসিয়েশন আছে কিনা। সো দেন সেটাকে মেজার করে আমরা অ্যানালাইসিস করে বলতে পারি যে ইয়েস দেয়ার ইজ এনি রিলেশনশিপস, আর যদি না থাকে দেন দেয়ার উইল বি নো রিলেশনশিপস অ্যামং দ্য disease, between the disease and that particular factor. So it's all about the analytical study.